হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য ব্ল্যাক কফি বানিয়ে রাত্রিবেলা খাচ্ছে, তখনই চারু বলে, কি ব্যাপার দীপা, তোমার জীবনে ফিরে এসেছে বলে পুরনো সমস্ত অভ্যেস ফিরে এসেছে তাই না? আমি আগে রাত্রিবেলা প্রায়ই ব্ল্যাক কফি খেতাম, কিন্তু ঘুম আসে না বলে এখন খাই না। তখনই সূর্যর গরমটা মুখে আঁচ লেগে যায়। সূর্য এরপরে ঠান্ডা জল দিয়ে মুখটা কুলি করে ফেলে আর ব্ল্যাক কফিটা ফেলে দিয়ে রাগ করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। কি ব্যাপার এসএস, আমি তোমাকে বললাম জন্য তুমি অভিমান করলে না চারু? তোমার আজকে মনের মধ্যে যা কিছু আছে তুমি আমাকে খোলাসা করে বলো। এরকম করে আমাকে পিঞ্চ করে কথা বলে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। আর তুমি আমার বন্ধু হও, তুমি যদি আমাকে ভালো মন্দ কিছু বলেও ফেলো, আমি হাসি মুখে সেটা মেনে নেব। কখনো তোমাকে কিছুই বলবো না পাল্টে। তুমি বুঝতে পারছো তো সেটা? আর আমার জীবনে আমি কখনো সুখী হতে পারবো না। দীপার সঙ্গে আমার পথ চলার কথা, কিন্তু আমার মেয়ে শোনার জন্য আমি সেটা পারছি না। আমার মেয়েকে রক্ষা করতে গেলে দীপার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক এরকমই নড়বড়ে থাকবে, সেটা যে আমি মেনে নিতে পারছি না। শোনা তো কখনো বোঝারও চেষ্টা করছেন না। চারু, তুমি সত্যিগুলো অনেক কিছুই জানো। তোমার যদি মনে হয় তুমি এই বাড়িতে থাকবে না, তাহলে তুমি চলে যেতেই পারো, আমি তোমাকে কখনো আটকাবো না। আমি তো তোমাকে বলেছি সোনা যতক্ষণ সুস্থ না হবে আমি কোথাও যাব না। আর আমার মা একটা কথা বলতো, আকাশের তারা সারাদিন মানুষের জীবনেই থেকে যায়। এই কবিতার লাইনটা আমার মনে গেঁথে গেছে। সেটাই তোমার এবং দীপার জীবনের সম্পর্কের সমীকরণ। আমি জানি যে দীপা অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, এমনকি আজকে সোনার যে ব্যবহারগুলো করেছে তারপরেও দীপা কিন্তু কোনো কিছুই বলেনি। তখনই হঠাৎ সোনার ঘুম ভেঙে যায়। চারু বাবা বলে চিৎকার করতে লাগে। সোনার কাছে চলে যায় দুজনেই। সূর্য বলে, দেখো তুমি আজকে যা কিছু করেছো সোনা, এটা ঠিক করোনি। তুমি কি চাও বাবা শেষ হয়ে যাক? তোমার এরকম পরিস্থিতি বাবা দেখতে পারবে না। তোমার আজকে একটা বড় ক্ষতি হয়ে গেলে। সরি বাবা, আর কখনো এরকম করব না। সরি চারু, আমার মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল, তাই আমি কি করব না করব ভেবে উঠতে পারিনি। তোমাদের দুজনের মধ্যে যা ভুল বোঝাবুঝি রয়েছে সেটা মিটিয়ে নাও না। দেখো মা তো বলেছে তোমাদের মাঝখানে আসবে না, তাহলে আর তো বাধার কিছু নেই। তাহলে তোমরা কেন পারছো না একে অপরকে আপন করে নিতে? শোনা, এটা বড়দের ব্যাপার, তুমি একদম বাজে কথা বলবে না। বড়দেরকেই সেটা সিদ্ধান্ত নিতে দাও। চারু, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কথা দাও আমাকে। শোনা, আমি তো তোমার কাছেই রয়েছি, তুমি এরকম করে কেন বলছো? তখনই সূর্যর কাছে হঠাৎ একটা ফোন চলে আসে। সূর্য বলে, আমার ইম্পর্টেন্ট ফোন কল এসেছে, আমি একটু কথা বলে আসছি। কি হয়েছে দীপা, তুমি আমাকে এত রাত্রে ফোন করলে? সব কিছু ঠিক আছে তো? তুমি ঠিক আছে তো? আপনার সঙ্গে সোনার বিষয়ে কিছু কথা বলার ছিল। ও কি ঠিক আছে? ও অনেক ট্রমার মধ্যে দিয়ে আজকে গেছে, তার মধ্যে আমি ওকে বকে দিয়েছি। ও কিছু বলেনি? না। তবে আপনার সঙ্গে ভাইয়ের কি কোনো কথা হয়েছে? জয়ের? না তো। দেখুন, আপনার ভাইকে ছোট থেকে কোলে পিঠে আপনি বড় করেছেন। এটা আপনার বউ নয়, যখন খুশি তখন ডিভোর্স দিয়ে তাকে ছেড়ে চলে যাবেন। কখনো নিজের মেয়ের জন্য, কখনো নিজের পরিবারের জন্য। এটা তো আপনার রক্ত। তাহলে ভাই আজকে অনেক বড় চরম বিপদে রয়েছে, অনেক টাকা পয়সা ঋণ করেছে, হাওলাত করেছে, এখন পরিশোধ করতে না পারায় জয় অনেকটা কষ্টে রয়েছে। এমনকি উর্মি এবং তার ছেলেও। আপনি ওর খোঁজখবর রাখুন, ও কি বিপদে পড়েছে সেগুলো থেকে ওকে উদ্ধার করুন। এই বলে ফোন কেটে দেয়। দেখ দিদি, তুই আমাদের জন্য ছোট হলি দাদাইয়ের কাছে, কখনো নিজের জন্য কোনো কিছু চাসনি। এখানে ছোটোর কি আছে উর্মি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। এরপরে দীপাকে রেস্টুরেন্টে ডাকে সাক্ষ্য। সেখানে দীপা চলে যায়। বলে, কি হয়েছে এত তড়িঘড়ি করে ডাকলেন? দেখুন, আমার মা মাস্তাতো ভাইয়ের বাড়িতে গেছে। এখন তো আমি ডোনার জোগাড় করে ফেলেছি। জয়ী চোখের অপারেশন হবে, ও চোখে দেখতে পারবে। এর আগেও ডোনার ম্যানেজ করেছিলাম, জয়ী রাজি হয়নি, কিন্তু এবার ও রাজি হয়েছে। তাই আপনি কি পারবেন ওকে একটু আমার সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে? কেন পারবো না, আমি যাব, আপনাকে চিন্তা করতে হবে না। বুঝতেই তো পারছেন এ বয়সী মেয়ে, অনেক কিছু ডাক্তার জিজ্ঞাসা করবে, ও বলবে কি না আপনাকেই উত্তর দিতে হবে। পারবেন তো সেগুলো বলতে? হ্যাঁ পারবো, আপনি নিশ্চিন্তে থাকুন। জয়ী চোখের অপারেশন হবে, ও দেখতে পারবে, এর থেকে আর আনন্দের কী বা হতে পারে? জানেন তো মিসেস সেনগুপ্ত, আমি জয়ীকে এক্ষুনি ফোন করছি। তখনই জয়ীকে ফোন করে বলে, কি ব্যাপার, কোথায় তুমি? আমি এইমাত্র অলিদের বাড়িতে এলাম, তুমি আবারও আমাকে না বলে চলে গেছো? পাপা, আমি গাড়ি নিয়ে এসেছি, এমনকি আমি তোমাকে ভয়েস নোটও পাঠিয়েছি, দাঁড়াও দেখি। তখনই দেখতে পারে ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, আসেনি। দেখো, তুমি ওখানেই থাকো, আমি তোমাকে পিক আপ করতে যাচ্ছি। তাড়াতাড়ি, তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, সেগুলো না বললেই কিন্তু হবে না। ঠিক আছে, ফোন রেখে দেয়। আর জয়ী ভাবে তার বাবা কেন জানি অলির সাথে মিশতে দিতে চায় না। অলিদের বাড়িতে যাওয়া মাত্রই অলি রূপাকে দেখে জড়িয়ে ধরে।
বলে তোমাকে দেখলে আমার শান্তি লাগে, তোমার মধ্যে যে কি আছে আমি জানি না, সত্যি তুমি খুব ভালো। এসো, তুমি আমাদের বাড়িতে এসেছো। তোমার বাবার নামটা কি? আমার বাবা তো একজন ডাক্তার। আর যখনই নামটা বলতে যায় তখনই চারু চলে আসে। বলে কি ব্যাপার জয়ী, তুমি এখানে? বাহ, সকাল সকাল বন্ধু চলে এসেছে, ভালো হয়েছে। তোমাকে আর একলা থাকতে হবে না, কারণ দেখো আমি তোমার বাবা একটা ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছি, সেখানে আমাদের অনেকটা সময় লেগে যাবে। তুমি সারাদিন বাড়িতে একলা থেকে বোর প্রয়োজন নেই, তুমি এখানে থেকে জয়ীর সঙ্গে গল্প করতে পারবে। তোমার পাপা কোথায়? আমার পাপা স্নানে গেছে, বাইরে বেরোবে তো তাই। পাপা সবসময় ব্যস্ত থাকে, তুমি চিন্তা করো না, চলে আসবে। জয়ীভাবে আমি বারবার করে ওর বাবার নাম জানতে চাইছি, এতটা ডেসপারেট হয়ে গেছি। ও যদি বুঝতে পারে তখন কেমন হবে? কিন্তু আমি একবার শুনতে চাই ওর পাপার গলাটা, তাহলেই তো আমি বাবার গলা চিনতে পারবো, আমার আর কোনো অসুবিধাই থাকবে না। তখনই চারু ব্রেকফাস্ট নিয়ে চলে আসে। সূর্য ওপর থেকে নিচে নেমে আসে। তার একটা ইম্পর্টেন্ট ফোন কল আসে, যার কারণে চারু এগিয়ে যেতে চাইলে হাত দিয়ে নিষেধ করে। আর সূর্য ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায়। কোনোভাবেই জয়ী আর গলা শুনতে পারে না। জয়ীর মনটা খারাপ হলেও সোনা আজকে প্রতিজ্ঞা করেছে তার বাবার সঙ্গে জয়ীকে দেখা করাবেই, তাই সে হাসপাতালে নিয়ে চলে যায় সোনাকে সঙ্গে করে। কোনোভাবেই জয়ীকে একলা ছাড়ে না। এদিকে দীপা সকাল সকাল উঠে লুচি তরকারি বানিয়েছে, যেটা খেয়ে দীপার খুব ভালো লাগছে। এমনকি উর্মিও বলছে কত বছর পরে এগুলো খাচ্ছি দিদি, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, না হলে বড় পাও ছোট পাও এগুলো খেতে খেতে আর বোর হয়ে গেছিলাম। বাবার আর প্রশংসা বাদ দিয়ে এরকম বদনাম করতে হবে না, যা এনেছি তাই খেয়ে নে দে। এরকম কেন করছো ভাই? নাও তুমিও খেয়ে নাও। দেখো, কালকে রাতে তুমি কি করেছো মনে আছে? তুমি সাক্ষ্য স্যারের মতো একজন ভালো মানুষকে অপমান করেছো, সেটা কিন্তু করা তোমার উচিত হয়নি। আর তুমি যে ওনার সঙ্গে ব্যবহারগুলো করেছো এটা ঠিক করোনি। তুমি নিজের মধ্যেই ছিলে না ভাই, কেন এগুলো করলে তুমি? দেখো, আমার বাড়িতে থাকতে গেলে পরপুরুষের এতটা প্রশংসা করলে চলবে না। ভাই, তুমি আমাকে অপমান করার কোনো অধিকার রাখো না, না তুমি না আমার মেয়ে সোনা, কেউ না। কারো অপমান আমি সহ্য করবো না। আমি তোমার বাড়িতে কিন্তু থাকতে আসিনি, আমি রেস্টুরেন্টে ছিলাম। হঠাৎ করেই তোমাদের আমাকে প্রয়োজন সকালে খাবার দাবার তৈরি করার জন্য, তাই আমি এসেছি। আমার বোনের যেন কোনো কষ্ট না হয় সেটা দেখতে। আর তোমার অপমান আমি সহ্য করে এখানে থাকবোও না। জয়, এসব কি হচ্ছে? তুমি জানো কালকে কি হয়েছিল? দিদির জন্য আমরা বেঁচে আছি। গুন্ডারা বাড়িতে ঢুকে এসেছিল, পিস্তল বের করেছিল দীপার সামনে। দিদি না থাকলে কোনোভাবে ওরা যেত না, আমাদের ক্ষতি করতো। তখন কি তোমার ভালো লাগতো? আমি তোমার কাছে হাত জোর করছি, এরকম করে আমার বোনকে অপমান করবে না, কারণ আমার মাথার উপরে মা বাবা কারো ছায়া নেই, ওই বোন ছাড়া। তুমি তাকে আমার জীবন থেকে কেড়ে নিও না প্লিজ। আর তুমি যে ব্যবহারগুলো করছো এগুলো করা ঠিক হচ্ছে না। তুমি তো আমার কোনো উপকার করছো না, স্বামী হয়েছে বলে সমস্ত অধিকার কিন্তু জন্মে যায়নি। তখনই দীপার ফোন বেজে ওঠে। দীপা ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে এক ভাই ফোন করে বলে যে তাড়াতাড়ি রেস্টুরেন্টে চলে এসো, অনেক বড় বিপদ হয়েছে। কি হয়েছে? আমি এক্ষুনি যাচ্ছি। উর্মি, আমাকে যেতে হবে, রেস্টুরেন্টে কিছু একটা হয়েছে, আমি না গেলে হবে না, এই বলে দীপা বেরিয়ে যায়। জয়, তুমি কিসের সঙ্গে জড়িয়ে যাচ্ছ বলবে আমাকে? তোমার জন্য কিন্তু নানাভাবে আমি টেনশন চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। তুমি কি এরকম করে আমাকে চিন্তা টেনশনে রাখবে? উর্মি, আমি বললাম তো আমি একটা কাজে ব্যস্ত রয়েছি, সেই কাজটা সম্পূর্ণ হলে টাকাটা পেয়ে গেলে তারপরে আমি ওদের দিয়ে দেবো। আমি ওদের কোনো টাকারই দেনা রাখবো না। জয় কখনো কারো টাকা মেরে খায়নি আর খাবেও না। এদিকে সোনা তার বাবার হাসপাতালে চলে যায়। সেখানে সোনা এবং জয়ীকে দেখে সূর্য অবাক হয়ে যায়। বলে, সোনামা তুমি এখানে? আর তখনই জয়ী শুনতে পারে সূর্যর গলা। এটা বাবার গলা না? জয়ী অন্ধকারে চোখে যেহেতু দেখতে পারে না, হেঁটে চলে যায়। পড়ে যেতে লাগে, সূর্য তাকে ধরে ফেলে, বলে আমার মা কোথায়? আর এটা শুনে সূর্য অবাক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই দীপা একটা কম্পিটিশনের অফার পায়, যেখানে ফুড ফেস্টিভ্যাল। দীপা রান্না করবে, এমনকি ফুল দিয়ে সাজাবেও। সেই সব কিছুর কারণে অনেকগুলো মোটা টাকা পাওয়া যাবে, আর যেটা দিয়ে সে জয়ী চোখের ট্রিটমেন্ট করাবে। কোনোভাবেই জয়ীকে সে হেরে যেতে দেবে না। আর তাই সাক্ষ্য স্যারকে সমস্ত কথা বলে। সাক্ষর সঙ্গে করে দীপা যখন হাসপাতালে আসে তখনই দেখতে পারে সোনারূপা সূর্যর মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রশ্ন করছে জয়ী নানা ধরনের, এমনকি দীপা এবং সাক্ষ্য সেখানে উপস্থিত হয়ে দীপার গলাও হয়তো আজকে জয়ী শুনতে পারবে। তাহলে তার চোখের অপারেশন করানোর যে মানে, তার মাকে সবার আগে দেখতে চায়, সেই মা চোখের অপারেশন হওয়ার আগেই তার টাকার ব্যবস্থা করছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? জয়ী সোনাকে চিনে ফেলে সূর্য দীপার মুখোমুখি দাঁড়ালো, এক হতে প্রশ্ন করল। আজকে যে ভাবে সোনা ভাবতেও পারেনি যে সূর্য সেনগুপ্তর গলা শুনতে পারবে। এমনকি সোনা বলেও বসে, ইনি হচ্ছেন আমার বাবা ডাক্তার সূর্য সেনগুপ্ত, যে হার্ট স্পেশালিস্ট। আর এটা শুনে কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারে না রূপা, তার মায়ের কথা জিজ্ঞাসা করে বসে।
তার মা দীপাকে সে প্রচণ্ড ভালোবাসে, সেই মাকে দেখতে চায় সে। আর তার জন্যই নানা ধরনের প্রশ্ন সূর্যকে করতে শুরু করে। আর সে বুঝেও যায় যে আসলে অলি হচ্ছে সোনা, যে হিংসুকুটি, যার জন্য আজকে রূপার জীবনটা এরকম পাল্টে গেছে। আর এই সব কিছুর মাঝে দীপা এবং সাক্ষ্য দুজনে এসে পৌঁছায়। জয়ী কি এটাও জানবে যে আসলে তার মাও তার আশেপাশেই রয়েছে, এমনকি দীপার গলাও চিনে ফেলবে? কি ঘটবে এবার? জয়ী জীবনের মোড় পাল্টে যেতে চলেছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।